আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। সিকোয়েন্স অফ টেন্স অধ্যায়ের দ্বিতীয় পার্টটি হচ্ছে দুটি আলাদা বাক্যের সিকোয়েন্স অফ টেন্স। হয়তো ইতিপূর্বে ভিডিওগুলো আপনারা দেখেছেন, সেখানে ছিল একই বাক্যের দুটি অংশের ক্ষেত্রে সিকোয়েন্স অফ টেন্স। আর এখন আমরা তিনটি নিয়মের মাধ্যমে আলোচনা করব কিভাবে দুটি আলাদা বাক্যের ক্ষেত্রে সিকোয়েন্স অফ টেন্স হতে পারে। তো এই ক্ষেত্রে বেশ কয়েকটি নিয়ম আছে, একটু ধৈর্য ধরে গুরুত্বপূর্ণ আলোচনা সবাইকে দেখার আহ্বান জানিয়ে শুরু করছি। প্রথম আলোচনাটি হচ্ছে, প্রথম বাক্যটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে দ্বিতীয় বাক্যটি কোন টেন্স হয়। দেখেন, ফুল স্টপ যুক্ত দুটি আলাদা বাক্যের ক্ষেত্রে প্রথম বাক্যটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে দ্বিতীয় বাক্যটি কোন টেন্স হবে সেটা নিয়ে কথা বলবো। দেখেন, পরপর দুটি আলাদা বাক্যের ক্ষেত্রে যদি প্রথম বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে দ্বিতীয় বাক্যটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি এখন মুখে কিছু থিওরিটিক্যালি বলছি, একটু পরে কিন্তু গঠন এবং উদাহরণ দিয়ে বিস্তারিত বোঝাবো। আবার বলছি, প্রথম বাক্যটি যদি বাক্য মানে ফুল স্টপ দিয়ে আলাদা বাক্যটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে অর্থগত কারণে দ্বিতীয় বাক্যটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার দ্বিতীয় বাক্যে যদি কোনোভাবে সিন্স ফর প্লাস সময়বাচক শব্দ উল্লেখ থাকে, দ্বিতীয় বাক্যে যদি সময়বাচক শব্দ উল্লেখ থাকে তাহলে ওই বাক্যটি হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্ষেত্রে একটা সাবধানতা মানতে হবে, সেটা হলো নো ভার্বের ক্ষেত্রে কোনো সময়বাচক শব্দ থাকলেও কন্টিনিউয়াস টেন্স হবে না। মাথায় রাখবেন, নো ভার্বের ক্ষেত্রে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, টেন্সের ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভ অথবা প্যাসিভ ভয়েসটাও এখানে বিবেচনাযোগ্য। আমি আবার বলছি, এই নিয়মটা স্ট্রাকচার আকারে গিয়ে একই কথাগুলো আবার বলবো, কারণ এই বিষয়টা আপনাকে ভালো করে মাথায় ঢোকাতে হবে। আমি আবার বলছি, দেখেন, ফুল স্টপ দেওয়া দুটো বাক্য থাকবে। প্রথম বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট হলে দ্বিতীয় বাক্যটা হতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তবে দ্বিতীয় বাক্যে যদি সময়বাচক শব্দ থাকে তাহলে দ্বিতীয় বাক্য আর প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না, হবে প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো এরকমই আপনাদেরকে স্ট্রাকচারের মাধ্যমে দেখাচ্ছি। যেমন দেখেন, গঠন 1 এবং গঠন 2 তে তাকান। গঠন 1টা হচ্ছে সাবজেক্ট প্লাস V1 ডট ডট ফুল স্টপ, মানে এই প্রথম অংশটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারে ফেলা আছে। ডট ডট ফুল স্টপ মানে এটা বোঝাচ্ছি যে প্রথম অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা প্রথম একটা বাক্য। এরপর দ্বিতীয় বাক্যটা হচ্ছে এরকম, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, তার মানে দ্বিতীয় বাক্যটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলো কেন হয় একটু পরে উদাহরণের সাথে অর্থগত ম্যাচিং পাইলে আপনি বুঝবেন। তাহলে আপাতত এমনিতে স্ট্রাকচারগুলো একটু মাথায় নেওয়ার চেষ্টা করেন। এরপর দেখেন, যদি কোনোভাবে দ্বিতীয় অংশটা প্যাসিভ হয় তাহলে স্ট্রাকচারটা কি হচ্ছে, প্রথম অংশ থাকছে সাবজেক্ট প্লাস V1 ফুল স্টপ, প্রথম বাক্য চলে গেল। দ্বিতীয় বাক্যে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বিং প্লাস V3। আমরা জানি এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ হলো এম ইজ এর সাথে বিং প্লাস V3 হয়। এই দিক থেকে এটা প্যাসিভ মুড আকারেও হতে পারে, এটা সাবজেক্টের উপরে ডিপেন্ড করবে। এখন উদাহরণ দেখেন, বিষয়টা ক্লিয়ার হওয়ার চেষ্টা করি উদাহরণ দেখে। ডু নট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করো না। আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করছি। এবার লক্ষ্য করেন তো, এই দুটা বাক্যের মধ্যে অর্থগত সামঞ্জস্যটা কিভাবে আসলো। আমরা কিন্তু অনেক সময় এরকম, আমি একটা কাজ করছি, আরেকজন এসে ডিস্টার্ব করছে বা বিরক্ত করছে, তখন আমরা বাক্যটাকে এইভাবে অ্যাপ্লাই করতে পারি, ডোন্ট ডিস্টার্ব মি, আই এম ডুইং মাই হোমওয়ার্ক। এখন যারা একটু বুদ্ধিমান তারা হয়তো ধরতে পেরেছেন, সেটা হলো এই দুটা বাক্যের মাঝখানে কিন্তু একটা কনজাংশন লুকায়িত আছে, সেটি হচ্ছে বিকজ। এবার দেখেন, আপনি বিকজ দিয়ে দুটা বাক্যকে কিন্তু একসাথে একটা বাক্য করতে পারবেন, ডু নট ডিস্টার্ব মি বিকজ আই এম ডুইং মাই হোমওয়ার্ক। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু পরীক্ষার হলে এই বিকজটাকে উইথড্র করে দিয়ে আমাদেরকে একটু কনফিউশনে ফেলে দেওয়ার জন্য পরবর্তী বাক্যটায় শূন্যস্থান দেয়, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। তো এই বাক্যের অর্থগত সামঞ্জস্য আনার জন্যই কিন্তু এখানে প্রথম বাক্য ইনডেফিনিট হয়, পরের বাক্যটা কন্টিনিউয়াস হয়। হ্যাঁ, আবার সময় উল্লেখ থাকলে সেটা কিন্তু কন্টিনিউয়াস হয় না, পারফেক্ট টেন্স হয়। আচ্ছা দেখি, পরের উদাহরণটা দেখেন, মাই কার ইজ ইন দ্য গ্যারেজ, আমার গাড়িটা হচ্ছে গ্যারেজে আছে। ইট ইজ বিং রিপেয়ার্ড, মানে এটা কি এখন রিপেয়ার্ড হচ্ছে, মানে কি করছে, এটাকে মেরামত করা হচ্ছে। এবার দেখেন তো, এই বাক্যের মধ্যে প্রথম অংশটা বা প্রথম বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট হলে দ্বিতীয় বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াসে প্যাসিভ মুডে আছে, সেটা কোনো বিষয় না। ইট ইজ বিং রিপেয়ার্ড, এটা প্যাসিভ মুডে আছে, থাকতেই পারে। আচ্ছা, এরপর দেখেন, তাহলে দুই নম্বরটা বলা আছে সাবজেক্ট প্লাস V1 ডট ডট ফুল স্টপ দেওয়া আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3। কেন হ্যাভ হ্যাজ এর সাথে V3 হলো? কারণ আমরা বলছি দ্বিতীয় বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে,
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। সময় উল্লেখ থাকলে প্রেজেন্ট পারফেক্ট হতে পারে অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠনটা হচ্ছে হ্যাভ হ্যাজ এর সাথে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। উদাহরণ না পড়লে কিন্তু কারোই ক্লিয়ার হবে না, তাই উদাহরণটা একটু পড়ে দিচ্ছি। দেখেন, বলছি হি ইজ ভেরি টায়ার্ড, সে খুব ক্লান্ত। হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 3 আওয়ার্স, সে 3 ঘন্টা ধরে কাজ করছে। লক্ষ্য করেন তো ফুল স্টপ যুক্ত প্রথম বাক্যটা আছে প্রেজেন্ট ইনডেফিনিটে, পরেরটা কেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো? কারণ এই যে এখানে দেখেন সময়বাচক শব্দ উল্লেখ আছে ফর 3 আওয়ার্স। দেখছেন, আমরা কিন্তু ব্যাকরণ পরে তৈরি করি, আগে হচ্ছে মূল বিষয়টা অর্থ। সো আগে অর্থের বিষয়টা খেয়াল রাখবেন, পরে হচ্ছে আপনি ব্যাকরণ স্ট্রাকচার গুলো মাথায় রাখতে পারেন আর কি। তো যাই হোক, আমরা এই দুই নিয়মের আদলে এবার আরো অনেকগুলো উদাহরণ সলভ করে পুরো বিষয়টা মাথায় নেওয়ার চেষ্টা করব। যারা এখনো পর্যন্ত ভালোভাবে বুঝেননি, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ইতস্তত হয়েন না। আরেকবার এই দুইটা আপনি একটু দেখে নেন শর্টকাট, আমি চলে যাব পরের উদাহরণে। চলে গেলাম। দেখেন প্রশ্ন 1, আই এম টায়ার্ড, আই ড্যান্স টু বেড নাও, গুড নাইট। এবার খেয়াল করেন তো, প্রথমে বলছে আই এম টায়ার্ড দিয়ে ফুল স্টপ দিছে, আমি ক্লান্ত। এই বাক্যগুলো একদম বাস্তব থিঙ্কিং দিয়ে চিন্তা করবেন। আমাদের ব্যক্তিগত জীবনে কিন্তু এই ধরনের বাক্যের অহরহ ব্যবহার হয়ে থাকে। আই এম টায়ার্ড, আমি ক্লান্ত, সুতরাং আমি ঘুমাতে যাচ্ছি। তার মানে এখানে কিন্তু সো নামক একটা কনজাংশন লুকায়িত আছে। সো আই এম গোয়িং টু বেড নাও। দেখছেন, তাহলে পরের অংশ হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপর বললাম গুড নাইট, শুভরাত্রি। হ্যাঁ, তাহলে দেখেন বাক্যটা একদম ধারাবাহিক ভাবে আছে, আমি ক্লান্ত, আমি এখন ঘুমাতে যাচ্ছি, শুভরাত্রি। তাহলে এই বাক্যটা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো। কেন? কারণ এখানে অর্থগতভাবেই এটা দাবি করছে। তো এই বাক্যগুলো কিন্তু অনেক পরীক্ষায় আসছে ইদানিং, এগুলো অ্যাডভান্স লার্নিং বিষয়। এরকম অ্যাডভান্স লার্নিং কিন্তু শুধুমাত্র এক্সপার্ট বইতেই পাবেন। মজার মজার অনেক অ্যাডভান্স লার্নিং পাবেন। এই বইটি সারা বাংলাদেশে এখন সব স্টুডেন্ট ব্যবহার করছে, পড়ছে। তো আপনিও ইনশাল্লাহ আশা করি বইটি পড়ছেন। তো যাই হোক, তাহলে এখানে উত্তর হলো আই এম গোয়িং। যাচ্ছি পরের উদাহরণে, 2 নাম্বার। ইট ইজ 11 AM নাও, এখন 11টা বাজে। দেখেন এখানে কি বলছে, এটাতে ফুল স্টপ দিছি না, ইট ইজ 11 AM নাও। পরের অংশে বলছে দা সান ড্যাশ ইন দা ইস্টার্ন স্কাই। বলেন তো উত্তর হবে কোনটা? একটু নিজে চেষ্টা করেন, 2 নম্বরের উত্তর কোনটা হতে পারে? অনেকেই মনে হয় চিন্তা করছেন যে দ্বিতীয় অংশে মনে হয় সময়বাচক শব্দ আছে, কিন্তু দেখেন সময়বাচক শব্দ আছে প্রথম অংশে। আমার তো প্রথম অংশে সময় থাকলে এখানে নিয়ম বলিনি, নিয়ম বলছি প্রথম অংশে প্রেজেন্ট ইনডেফিনিট, দ্বিতীয় অংশ প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু সময় উল্লেখ থাকলে প্রেজেন্ট পারফেক্ট, সময় থাকা লাগবে দ্বিতীয় অংশে। তো এখানে তো দ্বিতীয় অংশে সময় নাই, অতএব দ্বিতীয় অংশটা আগের নিয়মেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে। তার মানে আমরা দুইটা নিয়ম বলছিলাম, একটা হচ্ছে প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট, দ্বিতীয় অংশ প্রেজেন্ট কন্টিনিউয়াস। আরেকটা নিয়ম বলছিলাম প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট, দ্বিতীয় অংশ প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন উভয় নিয়মেই কিন্তু প্রথম অংশটা ছিল প্রেজেন্ট ইনডেফিনিট, উভয় নিয়মেই প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে এখানে প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট, পরেরটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর নিয়মে উত্তর হবে ইজ শাইনিং। হ্যাঁ, এখন 11টা বাজে, সুতরাং সূর্য কিরণ দিচ্ছে। হ্যাঁ, সূর্য কিরণ দিচ্ছে বা সূর্য আলো দিচ্ছে। 2 নাম্বার, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড নাও, সে এখন আমার ভালো বন্ধু। এন্ড এটাকে কিন্তু আলাদা বাক্য ভাবতে পারেন। হ্যাঁ, কারণ এখানে কোঅর্ডিনেট কনজাংশন যুক্ত বাক্যগুলো মূলত আলাদা বাক্যই হয়ে থাকে। এন্ড ড্যাশ ফর মেনি ইয়ার্স, তার মানে কি এন্ড এর পর এখানে একটা সাবজেক্ট উজ্জ আছে। সাবজেক্টটা কি? হি। হি ড্যাশ ফর মেনি ইয়ার্স, হি হ্যাজ বিন ফর মেনি ইয়ার্স। তার মানে এখানে কি বোঝানোর চেষ্টা করছে, অর্থটা বুঝেন। অর্থটা হচ্ছে এরকম যে সে আমার খুব ভালো বন্ধু এখন, এবং সে অনেক বছর ধরেই আমার সাথে পরিচিত হয়ে আসছে বা আমার সাথে ভালো বন্ধুত্বের সম্পর্কে আছে। হি হ্যাজ বিন মেনি ইয়ার্স মানে এই অবস্থাটা অনেক দিন ধরেই আছে। তো এই অর্থগত দিক থেকে কিন্তু প্রথমটা প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে গেছে, আর পরেরটা প্রেজেন্ট পারফেক্ট হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট হওয়ার কারণ কি? এখানে দেখেন এই যে মেনি ইয়ার্স আছে, মানে সময়বাচক শব্দ উল্লেখ আছে। তো আমরা বলছি সময়বাচক শব্দ উল্লেখ থাকলে পরেরটা হবে প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপর 4 নাম্বার এবং 5 নাম্বার উদাহরণ পড়েন। 4 নম্বরে বলা আছে আই এম টিচার, আমি শিক্ষক, ফুল স্টপ দেওয়া আছে, খেয়াল করেন। আই ড্যাশ এ টিচার ফর 12 ইয়ার, খুব খেয়াল দেখেন দ্বিতীয় অংশের সময় উল্লেখ আছে। তাহলে দ্বিতীয় অংশে যদি সময় উল্লেখ থাকে, তাহলে প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিটের সাথে মিল রেখে এখানে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট পারফেক্ট, যে কোনো একটা। তো এখানে তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর কোনো স্ট্রাকচার নাই, এখানে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আছে হ্যাভ বিন।
তাহলে আই হ্যাভ বিন এ টিচার ফর 12 ইয়ার্স। আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। আই হ্যাভ বিন এ টিচার ফর 12 ইয়ার্স, মানে আমি 12 বছর ধরে শিক্ষকতা করছি। ক্লিয়ার? তো এই যে দেখেন, মানে আমি 12 বছর ধরে শিক্ষক হয়েছি। ক্লিয়ার? তো এগুলো কিন্তু মূলত অর্থের উপর ডিপেন্ড করেই সিকোয়েন্স অফ টেন্স নির্ধারণ করা হয়। আমি আবার বলছি, আমরা কিন্তু এখন প্রেজেন্ট টেন্সের সিকোয়েন্সে আছি। কিছুক্ষণ পরে কিন্তু নিয়ম আলোচনা করব আমরা পাস্ট টেন্সের। হ্যাঁ, আচ্ছা দাও 5 নাম্বার আসে, ইট ইজ 10 am নাও। এখন কয়টা বাজে? 10টা বাজে। এটা অলরেডি আমরা পড়ে আসছি আর কি, একই প্রশ্ন আসছে, বারবার রিপিট হয়ে গেছে, সরি। দা সান ইজ শাইনিং হবে। এই নিয়মের আদলে আমরা আরো কয়েকটি উদাহরণ দেখব। ডু নট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করো না। আই ড্যাশ মাই হোমওয়ার্ক, ছিল না প্রথম দিকে উদাহরণটা? মনে করেন প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট আছে, পরেরটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এজন্য উত্তর হচ্ছে আই এম ডুইং মাই হোমওয়ার্ক। 2 নাম্বার, মেরিন ইজ ইন দা কিচেন, মেরিন হচ্ছে রান্নাঘরে আছে। শি ড্যাশ লাঞ্চ, কি হবে উত্তর বলেন? দেখেন প্রথমটা প্রেজেন্ট ইনডেফিনিট, পরেরটার মাঝখানে কিন্তু এখানে একটা কনজাংশন, আপনি মনে মনে বলেন তো কি কনজাংশন আছে? বিকজ না সো আছে? এখানে আছে বিকজ। সে এখন রান্না করে, কারণ সে দুপুরের খাবার রান্না করছে। ইজ কুকিং হবে, হ্যাঁ, ওয়াজ কুকিং হবে না, সাবধান। এখানে যদি পাস্ট ইনডেফিনিট হতো তাহলে কিন্তু এখানে ওয়াজ কুকিং হতো, সেই নিয়মটা আবার সামনে আলোচনা করব। তাহলে আমরা প্রথম নিয়মেই বলছি প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট, এই জন্য দ্বিতীয় বাক্যটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই নিয়মের শেষ দুটি উদাহরণ দেখেন। উই আর গুড ফ্রেন্ডস, আমরা ভালো বন্ধু। উই ড্যাশ ইচ আদার ফর এ লং টাইম, মানে আমরা একে অন্যকে অনেক দিন ধরে ড্যাশ, অনেক দিন ধরে আসলে কি চিনি, অনেক দিন ধরে চিনি বা চেনা জানা। এখন প্রশ্ন হলো, তাহলে আমরা এই নিয়ম অনুযায়ী বলছি কি প্রেজেন্ট ইনডেফিনিট, পরেরটা সময় আছে, তাই পরেরটা হবে প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখেন অপশনে দুইটাই আছে, হ্যাভ ননও আছে, আবার হ্যাভ বিন নোয়িংও আছে, দুইটাই আছে। প্রেজেন্ট পারফেক্টও আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও আছে। এখন আমরা নিব কোনটা? দেখেন আমরা শুরুর দিকে কিন্তু একটা কথা বলে আসছিলাম, নো ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না। অতএব বাক্যে সময়বাচক শব্দ উল্লেখ থাকলেও, এই যে সময়বাচক শব্দ আছে, সময়বাচক শব্দ উল্লেখ থাকলেও নো ভার্বের ক্ষেত্রে ব্যবহার করতে হবে পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে উত্তর হবে উই হ্যাভ নন ইচ আদার ফর এ লং টাইম। তাহলে উত্তর হচ্ছে হ্যাভ নন। এরপর আসেন 4 নাম্বার, মিস্টার রহমান ইজ মাই কলিগ, মিস্টার রহমান হচ্ছে আমার কলিগ, ফুল স্টপ দিছে। I dash him for over 10 years. I dash him for over 10 years. আবার খেয়াল করেন সেম বাক্য, মিস্টার রহমান হচ্ছে আমার কলিগ, এরপরে ফুল স্টপ দেওয়া আছে। I dash him over 10 years, মানে আমি তাকে 10 বছর ধরে চিনে আসছি। তার মানে কি 10 বছর ধরে আমি তাকে চিনি। তো চেনা অর্থে আমি বলছি নো ভার্বের হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট মানে 4 এর উত্তর হচ্ছে 1 নাম্বার। ক্লিয়ার? সো এই যে প্রশ্নগুলো আলোচনা করলাম প্রিয় দর্শক, এগুলো কিন্তু সবগুলোই অ্যাডভান্স লার্নিং এর আলোচনা। স্বাভাবিকভাবে এগুলো যারা বুঝেন না, বুঝতে হবে আপনাদের বেসিক লার্নিংটা দুর্বল আছে, তাদেরকে বলবো টেন্স অধ্যায়টা ভালো করে পড়বেন, তারপরে টেন্স উইথ কনজাংশন পড়বেন, আরো অন্যান্য আনুষঙ্গিক অধ্যায়গুলো আমাদের কিন্তু ইউটিউবে সব ক্লাসগুলো দেওয়া আছে, সেগুলো দেখবেন। তো প্রিয় দর্শক, এই হচ্ছে সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে দুটি আলাদা বাক্যের প্রথম পোরশন গেল। তো দ্বিতীয় পোরশন আমরা দেখব এরপরে। খেয়াল করেন দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, প্রথম বাক্যটি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রথম বাক্যটি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে দ্বিতীয় বাক্যটি কোন টেন্স হবে? আগের নিয়মে আমরা দেখছিলাম প্রথম বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট ছিল, এবার দেখব প্রথম বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে দ্বিতীয় বাক্যটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি নিয়মগুলো একটু ব্যতিক্রম মনে হচ্ছে না? সব ব্যতিক্রম নিয়ম। তাহলে প্রথম বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে দ্বিতীয় বাক্যটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পারফেক্ট। অর্থগত বিষয়টা খেয়াল করব। বলছি দা ডগ ইজ বার্কিং, কুকুরটি ঘেউ ঘেউ করছে। ইট ইজ মেকিং এ টেরিবল নয়েজ, মানে এটা খুব ভয়ানক কি করছে, গোজামিল করছে, এটা ভয়ানক নয়েজ বা কি গোলমাল করছে। এখন দেখেন তো এখানে প্রথমটা কন্টিনিউয়াস আছে, পরেরটাও কন্টিনিউয়াস করছি, এটা অর্থগতভাবে এমন দাবি করছে, মানে কুকুরটি ঘেউ ঘেউ করছে কারণ এটা টেরিবল কি করছে, নয়েজ তৈরি করছে। কারণ না, সরি, এখানে সুতরাং হবে, হ্যাঁ, সো কুকুরটি ঘেউ ঘেউ করছে সুতরাং এটি ভয়ানক নয়েজ তৈরি করছে। এই উদাহরণগুলো একটু দেখেন তাহলে আপনারা বুঝবেন। এর আলোকে উদাহরণ 1 নাম্বারটা দেখেন, দ্য টেস্ট ইজ গোয়িং অন, পরীক্ষা চলছে। ড্যাশ উই এনি প্রবলেম, সুতরাং আমাদের কোনো সমস্যা নাই, পরীক্ষা চলছে। আসলে কি পরীক্ষাটা তখনই চলে যখন আগে সব কিছু পড়িয়ে শেষ করা হয়, তখন হচ্ছে পরীক্ষা নেওয়া হয়। তো এই বাক্যে এটা এমন একটা সেন্স দিচ্ছে, দ্য টেস্ট ইজ গোয়িং অন, পরীক্ষা চলছে। পরের অংশ হচ্ছে উই
হ্যাভ নট হ্যাড এনি প্রবলেম, আমাদের কোনো সমস্যা নাই, আমাদের কোনো সমস্যা নাই। এবার একটু চিন্তা করেন তো, অপশনে কি কোনো জায়গাতে কন্টিনিউয়াস টেন্স আছে? কোনো জায়গাতে কন্টিনিউয়াস টেন্স নাই। তাহলে আমরা বলছি দুইটা নিয়ম, প্রথম বাক্যটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে দ্বিতীয় বাক্যটা হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? অথবা প্রেজেন্ট পারফেক্ট। আমি আবার নিয়মটা দেখে আনছি, এই দেখেন, প্রথম বাক্য প্রেজেন্ট কন্টিনিউয়াস, দ্বিতীয় বাক্য প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট পারফেক্ট, দুইটার একটা আমরা উত্তর করব। সেই অনুযায়ী এখানে যেহেতু কন্টিনিউয়াস নাই এজন্য প্রেজেন্ট পারফেক্ট হিসাবে উত্তর হলো 2 নাম্বারটা, হ্যাভ নট হ্যাড এনি প্রবলেমস। 2 নাম্বার প্রশ্ন আসেন, দা ডগ ইজ বার্কিং, এটা একটু আগে বলে আসছি, তাহলে ইট ইজ মেকিং এ টেরিবল নয়েজ। এখানে একটা কনজাংশন উজ্জ আছে, সেটা হচ্ছে সো বা সুতরাং। কুকুরটি ঘেউ ঘেউ করছে, সুতরাং এটা অনেক নয়েজ তৈরি করেছে। সো এভাবে কিন্তু আমরা সিকোয়েন্স অফ টেন্সের নিয়মগুলো পাবো। এগুলো খুব রেয়ার কোশ্চেন, এগুলো যারা যারা উত্তর করতে পারবে তারাই কিন্তু অনেক জায়গাতে অন্যান্য কম্পিটিশন থেকে অন্যান্যদের চেয়ে আগিয়ে থাকবেন। হ্যাঁ, তো নিয়মটা এখানেই, এই নিয়মটা এখানে শেষ। এবার দেখছি পরবর্তী শেষ নিয়মটি। দেখেন, প্রথম বাক্যটি যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে দ্বিতীয় বাক্যটি কোন টেন্স হবে। তিনটা নিয়ম বলছি, আপনারা কিন্তু চাইলে নোট করে করে পড়তে পারেন। থার্ড নিয়মটি হচ্ছে প্রথম বাক্যটি পাস্ট ইনডিফিনিট হলে দ্বিতীয় বাক্যটি, আমরা শুরুতে যে নিয়মটা পড়ছিলাম প্রথম বাক্যটি প্রেজেন্ট হলে দ্বিতীয় বাক্যটি যেরকম হইতো ঠিক সেম নিয়মে প্রথম বাক্যটা পাস্ট টেন্স হলে দ্বিতীয় বাক্যটা একই রকম পাস্ট কন্টিনিউয়াস হবে, আর সময় উল্লেখ থাকলে পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আমি আবার বলছি, প্রথম বাক্যটি পাস্ট ইনডেফিনিট হলে দ্বিতীয় বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস অথবা সময়বাচক শব্দ উল্লেখ থাকলে পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ক্লিয়ার? এবার আসেন এখান থেকে উদাহরণ দেখি। গঠনগুলো আসলে আপনি দেখতেও পারেন নাও দেখতে পারেন, উদাহরণ দেখলেই যথেষ্ট। তারপরে গঠনটা সংক্ষেপে বলে দিচ্ছি। সাবজেক্ট প্লাস ভি2 প্লাস ফুল স্টপ মানে কি? এটা হচ্ছে একটা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে ফুল স্টপ দিছে। এবার দ্বিতীয় বাক্য হয়েছে সাবজেক্ট প্লাস অজয় প্লাস ভার্বের সাথে আইএনজি। ক্লিয়ার? তাহলে দ্বিতীয় বাক্যটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। পরের গঠন 2 তে দেখেন, পাস্ট কন্টিনিউয়াস আর দেইনি, এখানে দিয়েছি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 মানে পাস্ট পারফেক্ট, অথবা হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হবে কখন? এইটা হবে যখন দ্বিতীয় বাক্যের সময় উল্লেখ থাকবে। দ্বিতীয় বাক্যের সময় উল্লেখ থাকলে পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আসেন উদাহরণে। প্রথমটা বলা আছে রুবেল ওয়াজ বিজি ইন হিজ রুম, হি ওয়াজ টকিং উইথ হিজ ফ্রেন্ডস, উইথ হিজ ফ্রেন্ড। প্রথম বাক্যে ফুল স্টপ দেওয়া আছে, দ্বিতীয় বাক্যটি হয়েছে পাস্ট কন্টিনিউয়াস। কেন? এখানে কিন্তু দুইটা বাক্যকে যোগ করলে বিকজ নামক কনজাংশন আপনি পাবেন। রুবেল ওয়াজ বিজি ইন হিজ রুম, রুবেল তার রুমে ব্যস্ত ছিল, কারণ হি ওয়াজ টকিং উইথ হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর সাথে কথা বলতেছিল। এই যে দেখেন, বাক্যের অর্থগত বিষয়টা যোগ করার জন্যই কিন্তু এই স্ট্রাকচার গুলো তৈরি হয়েছে। পরেরটা দেখেন, হি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল, সে ক্লান্ত ছিল, অতীত বাক্য। হি হ্যাড বিন কাটিং উড ইন দ্য ফরেস্ট সিন্স মর্নিং, দেখেন সময়বাচক শব্দ আছে, তার মানে সে সকাল থেকে বনে কাঠ কাটছিল। এইরকম অর্থগত দিক থেকে সময় উল্লেখ থাকার কারণে পরবর্তী বাক্যটা হয়ে গেছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো দেখি আমরা বিগত সালে কিভাবে উত্তর প্রশ্নগুলো হয়েছে তার কিছু নমুনা। প্রশ্ন 1 দেখেন, 1 নম্বর প্রশ্নটা একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন, কিন্তু বুঝে বুঝে উত্তর করার চেষ্টা করেন। বলা হচ্ছে দ্য ম্যান ওয়েটিং টু টেক দ্য লিস্ট, বাংলাটা কি? মানে লিস্ট নিতে অপেক্ষারত লোকটি ওয়াজ নার্ভাস, খুব নার্ভাস ছিল মানে ইতস্তত ছিল বা দ্বিধাগ্রস্ত ছিল। এরপরে ফুল স্টপ দিছে, মানে বাক্যটা একটা পুরো বাক্য। পরের অংশ বলছে হি ড্যাশ ইট বিফোর, দেখেন এই বাক্যে কিন্তু বিফোর নামক একটা শব্দ রয়েছে যেটা সময়বাচক শব্দ হিসাবে ইঙ্গিত করছে। এইবার এই বাক্যটাকে আমরা তাহলে কোন টেন্সে করব? দেখেন, যেহেতু সময় উল্লেখ আছে তাহলে আমরা বলছি সময় উল্লেখ থাকলে পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখেন তো অপশনে কোনটা আছে? অপশনে আছে 4 নাম্বারটা পাস্ট পারফেক্ট। সো এটাই উত্তর। হ্যাঁ, পাস্ট পারফেক্ট টেন্স আকারে এটা উত্তর। এবার বাক্যের বাংলায় আসেন। লিস্ট নিতে অপেক্ষারত লোকটি খুব নার্ভাস ছিল, কারণ হি হ্যাড নট টেকেন ইট বিফোর, কারণ সে এটা পূর্বে কখনো নেয়নি। এই যে দেখছেন, অর্থগত বিষয় থেকে অর্থগত দিক থেকে কিন্তু মিলে গেল। এরপর 2 নাম্বার, আই ওয়াজ টায়ার্ড দ্যাট নাইট, আমি ওই রাতে খুব ক্লান্ত ছিলাম। এবার এখানে একটা কনজাংশন উজ্জ আছে হলো বিকজ। ফুল স্টপ দিয়ে আলাদা বাক্য, কিন্তু এগুলো কিন্তু হায়ার নলেজ, আপনাদেরকে মাথায় রাখতে হবে। বিকজ বা আপনি এটাকে এভাবে মনে রাখতে পারেন,
যে কারণ বোঝাচ্ছে, এই জন্য আই ড্যাশ উড অল মর্নিং, মানে সারা সকাল ধরে আমি কাঠ কেটে আসছিলাম, মানে কাঠ কাটছিলাম। তাহলে দেখেন যেহেতু সময়বাচক শব্দ আছে অল মর্নিং, তাহলে এটাকে করতে হবে প্রেজেন্ট সরি পাস্ট কন্টিনিউয়াস না করে পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? তাহলে দেখেন সময় উল্লেখ থাকলে একরকম, সময় না থাকলে আরেক রকম। প্রিয় দর্শক, এই যে নিয়মগুলো আলোচনা করলাম, এই নিয়মগুলো আশা করি আপনারা লিখে লিখে পড়বেন এবং মনে রাখার চেষ্টা করবেন। প্রচুর উদাহরণ আমাদের এক্সপার্ট ইংলিশ বইতে দেওয়া আছে, সেখান থেকেও প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তো সর্বোপরি আপনাদের পড়াশোনার ক্ষেত্রে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে বলবো এরকম অধ্যায়ভিত্তিক সকল ভিডিওগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্লে লিস্টে সব ভিডিও পাবেন, দেখে নেবেন। ক্লিয়ার? সো ইংরেজি শেখার জন্য বাংলাদেশে একটা মাত্র চ্যানেল বস, সেটি হচ্ছে এক্সপার্ট ইংলিশ আড্ডা। সো আর কথা না বাড়িয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।